কোয়ান্ট ম্যাথমেটিক্যালি এট লিস্ট এটা কিন্তু আসলে এই দুইটা রেড দাগ দেওয়া পয়েন্ট থেকেও এক্সিড করতে পারে। যে আমার আইসো কোয়ান্ট মোটামুটি দেখা যাবে যে আমার আইসো কোয়ান্টটা হয় আসলে এরকম একটা শেপ, কাইন্ড লাইক দিস। বাট আমার ইন্টারেস্টিং পোর্শন হচ্ছে এইটা ভার্টিক্যাল পোর্শনটা আর এই হরিজন্টাল পোর্শনের মাঝখানেটা। এই বালডি বাদ, এই যে বালের পোর্শনগুলি আছে এই বালের পোর্শনগুলি অ্যাবসলিউটলি বাদ, এটা নিয়ে আমি চিন্তা করবো না। তার কারণ হচ্ছে ওয়াই দ্য ফাক উড বি ইভেন গো দেয়ার। আমি যদি এই পোর্শনে যাই, হোয়াট ডাজ দিস মিন? এই পোর্শনে যাওয়া মানে হচ্ছে যে মানে আচ্ছা এই পোর্শনে যদি আমি যদি এই ডিরেকশনে যাই আগের মতো এই ডিরেকশনে গেলাম, আমি সেম লেভেল অফ প্রোডাকশন মেনটেন করার জন্য আমি এখন ক্যাপিটালও বাড়াবো লেবারও বাড়াবো, আমি গাপচোদ? অবভিয়াসলি নট। সো কথা হচ্ছে যে আমরা যেহেতু গাপচোদ না, এই দিকে কেউ যায় না। আমাদের এই এমআরটিএস ইনফিনিটি থেকে এমআরটিএস জিরো, দ্যাট ইজ দ্য অনলি পোর্শন দ্যাট মেক্স সেন্স, যেখানে একটা ইনপুট কমাইলে আর একটা ইনপুট বাড়ানো লাগে, দ্যাটস ফাইন। একটাতে কি বলে, আর এই দুইটা জায়গায় যাইতে গেলে আমাদের আসলে ইনপুট বাড়তে থাকে, we just have to increase input for more, কি বলে, for maintaining the same level of output. That makes no sense. So আমার মনে হচ্ছে হালকেনস্টাইনের ক্লাস করতেছি ভাই। জি 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 না ভাই, আমার কাছে মনে হয় জন ভাইয়ের ভূত ঢুকছে। I have had a very interesting evening, ঠিক আছে? না না সেরা সেরা আমি জাস্ট একটাই বলবো যে আই হ্যাভ ডিসাইডেড টু পুল এন ইমরান। মানে ইমরানের পরীক্ষার আগে যে ঘটনা টাইপ ঘটে আমার এখন ওরকম ঘটতেছে আর কি। ওকে, এটুকু। কি বললা এটা? ড্যাম ভাই ভাই It's a fun time, right? ভাই কালকে Is it my time to shine? নতুন It is what it is. করো। It is what it is, man. আমি আর কিছু বলবো না এখন, সমস্যা নাই। I don't even want to think about it. হ্যাঁ হ্যাঁ আচ্ছা, so where was I? রাইট। সো কথা হচ্ছে যে এই হচ্ছে আইসো কোয়ান্ট, ফাইন। এখন কথা হচ্ছে আইসো কোয়ান্টের এই যে পোর্শনটুকুর মধ্যে আমরা থাকি এটাকে বলি ইকোনমিক রিজিয়ন প্রোডাকশন। সো দিস ইজ দ্য অনলি রিজন দ্যাট মেক্স সেন্স ফর আস। সো এই পোর্শনটাকেই বলা হচ্ছে ইকোনমিক রিজিয়ন অফ প্রোডাকশন। রিজিয়ন অফ প্রোডাকশন আইডিয়াটা এতটাই সিম্পল, এর বেশি আসলে কিছু নাই। এই রিজিয়ন অফ প্রোডাকশন আমি রিডাকশন লিখেছি। আচ্ছা, সো থিং ইজ এই রিজিয়নটা আমরা দেখা যাবে যে এই রিজিয়নটাকে আমরা যদি ডিফাইন করবো তাহলে আমরা ডিফাইন করবো জাস্ট এইভাবে, আমরা ভার্টিক্যাল হরিজন্টাল দিয়ে বলতে পারি, বাট আমাদের অ্যাকচুয়ালি মোর টেকনিক্যাল ডিফিনিশন হচ্ছে এমআরটিএস ইকুয়ালস টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। আমি নিজে বলার সুবিধা হতে বলতেছি, আই উড সে ইনফিনিটি ইজ ফাইন, কোনো সমস্যা নাই। এই মাইনাসটা অ্যাকচুয়ালি ইনফিনিটি বানায় জিনিসটাকে, আর এমআরটিএস ইকুয়ালস টু জিরো। এখন এখানে আমি এই যে মাইনাস ইনফিনিটির যে ক্যাচাল এইটা আমি কেন অ্যাড করলাম সেটা আমি একটু বলি। যে ম্যাডামের যে ওই ট্রু ফলস গুলো আসছিল ওটার মধ্যে একটা ওই ইমরানের চ্যাটজিপিটি কিন্তু কয়েকটা জিনিস ভুল দিছিল, এটা তো আমরা জানি, বাট মানে আমাকে দেখানোর সময় আমি এইটা একটা স্পেসিফিক ভুল পাইছিলাম, সো আমি ওই জন্য আমি এটা টেস্ট করছি, এটা মনে আছে। এমআরটিএস এর একটা জিনিস তোমার খেয়াল করে দেখো যে তোমার তাহলে এই কার্ভটা যদি আমি যে কোনো জায়গায় ট্যানজেন্ট রাখি, লেটস সে কথা এই পয়েন্টে ট্যানজেন্ট আছে, এই পয়েন্টে ধরলাম আমার এমপিএল এর এনডি কে সমান হইল, সমস্যা নাই। মাই পয়েন্ট ইজ এখানে আমার লাইনটা মানে জাস্ট বেসিক জিওমেট্রি কি বলে, আমার এই লাইনটার স্লোপ তো -1, রাইট? এই লাইনটার জন্য এম হচ্ছে -1। সো আসলে আমার এখান থেকে কি হচ্ছে, আমার এম ইকুয়াল টু 0 থেকে রিডিউস হয়ে হয়ে -1 এ যাচ্ছে, মানে আমি আসলে নেগেটিভের দিকে বাড়তেছি। এটাই ওই স্টেটমেন্টে একটু মানে লেখা ছিল উল্টা, বলতেছিল যে আমাদের অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য এমআরটিএস ডিক্রিজেস, এরকম কিছু একটা ছিল যে ইফ উই মুভ আপ দ্য কার্ভ, ইফ উই মুভ আপ দ্য কার্ভ আমাদের অ্যাবসলিউট ভ্যালু ডিক্রিজেস। এটা কিন্তু এখানে এরোনাস ছিল কেন? কারণ আমার হয় দুইটা একটা জিনিস হবে, ইফ উই মুভ আপ দ্য কার্ভ আমার অ্যাবসলিউট ভ্যালু ইনক্রিজেস বা শুধু এমআরটিএস ডিক্রিজেস। লজিকটা ফলো করা গেল কিনা? আমার শুধু এমআরটিএস বললে হ্যাঁ এটা কিন্তু 0 থেকে -1 হয়ে তারপর -ইনফিনিটি, মানে এই তো মাইনাসের দিকেই যাচ্ছে। সো ওই সেন্সে এটা কিন্তু ডিক্রিজেস, ঠিক আছে, বাট অ্যাবসলিউট ভ্যালু কিন্তু এই মাইনাস গুলো বাদে, সো অ্যাবসলিউট ভ্যালুটা ইনক্রিজ করে। বোঝা যাচ্ছে কথাটা? হ্যাঁ আচ্ছা, তো এটা একটা ছিল, এই কাজটা আমার মনে আছে, ওই জন্য আমি এটা অ্যাড্রেস করলাম। ওই কুইজের বাকি কোশ্চেন গুলো আমার এই মুহূর্তে মনে নাই, সো ওগুলো হয়তো আমি অ্যাড্রেস করবো না, বাট ওকে ফাইন। এই গেল আমাদের ইকোনমিক রিজিও প্রোডাকশনের কনসেপ্টটা। তো গেল ইকোনমিক রিজিও প্রোডাকশন। আচ্ছা রাইট, ইকোনমিক রিজিও প্রোডাকশনের জন্য যে কার্ভটা আমি তো এখানে আমার নিজের সুবিধা মতো বোঝাইছি, আমি জাস্ট কার্ভটা আমরা আঁকি কিভাবে সেটা আমি একটু দেখাই দিই।
সেটা হচ্ছে আমরা যেভাবে আঁকি, অ্যাটলিস্ট বইয়ে যেভাবে আঁকা আছে, ম্যাম যেভাবে আঁকাইছেন অল দ্যাট স্টাফ, আমরা এরকম কার্লড আপ কয়েকটা ফিগারই আঁকবো, এরকম একটা কার্ল, এরকম একটা কার্ল, এরকম একটা অল দ্যাট শিট। আমরা যেটা করব, এই যে আমাদের যে পয়েন্টগুলো হচ্ছে, আমরা ধরে নিলাম এই পয়েন্টগুলো, এইটা এইটা, এইগুলো হচ্ছে আমাদের ওই এমআরটিএস ইকুয়ালস টু মাইনাস এই পয়েন্টগুলো। এদের ভিতর দিয়ে আমরা আরেকটা কার্ভ চালাই। এই কার্ভটা আলাদা কোনো শেপ বা কিছু নেই, ইজ জাস্ট জয়েনিং দিস পয়েন্টস। এখন আমার এই শেপটা একটু অদ্ভুত হয়েছে, যেহেতু আমি অ্যাকচুয়ালি খুব একটা সিমেট্রিক করে রাখতেছি না, বাট বইয়ে এটা একটা কি বলবে হাইপারবোলিক শেপ বলা যেতে পারে, লেন্সের মতো করে দিছে আর কি সহজ মানে ফুল লেন্সও বলতে পারছি না, কারণ লেন্স স্ফেরিক্যাল, এটা আসলে একটু কেমন জানি হাইপারবোলিক একটা শেপ। যাই হোক, ডাজন্ট ম্যাটার। কথা হচ্ছে যে আমাদের অ্যাগেন এই লাইন দুইটা আমাদের ইকোনমিক ব্রিজের প্রোডাকশনের জন্য যে ফিগারটিকে রাখতে হয়, আমি বলবো যে এই লাইন দুইটা আঁকা একটু ইম্পর্টেন্ট, বিকজ এই লাইন দুইটা বইও আছে, ম্যাম ক্লাসেও দেখাইছে, স্লাইডেও আছে যতদূর আমার মনে পড়ে। সো এটা একটা বিষয়, বাট কার্ভ দুইটা আঁকা মানে এই এক্সট্রা লাইন দুটো আঁকা নিয়ে বেশি প্যারা নিতে হবে না। আমরা যে সেরকম করে কয়েকটা দাগ দিব, তাদের মধ্যে এই ঠিক ভার্টিক্যাল ট্যানজেন্ট হবে যে পয়েন্টগুলো, আর হরিজন্টাল ট্যানজেন্ট হবে যে পয়েন্টগুলো আমাদের এস্টিমেশনে, সেইগুলোর ভিতর দিয়ে এই লাইন দুটো চালাই দিলেই হবে। এদের আলাদা করে আসলে খুব একটা, এই জিনিসগুলোকে বলে রিজ লাইন, নামটা বলতে ভুলে যাচ্ছিলাম। এই রিজ লাইন গুলো নিয়ে আসলে আলাদা কোনো তাৎপর্য নাই। রিজ লাইন জাস্ট সিম্পলি দ্য লাইনস দ্যাট গো থ্রু দিস 2 পয়েন্টস। এটা হচ্ছে আপার রিজ লাইন, এটা হচ্ছে লোয়ার রিজ লাইন, দ্যাটস ইট। ওকে, এখন ভাই রিজ লাইনের ক্ষেত্রে এই রিজ লাইন গুলো কি একটা সার্টেন পয়েন্টে গিয়ে কানেক্টেড হয়, নাকি হচ্ছে এই দুটোকে আমরা আঁকার সময় হচ্ছে লাইক কি রাখবো, সেপারেটেড রাখবো? কানেক্টেড হয়, কারণ এই যে আমি বই থেকেই তো দেখে পড়াচ্ছি, বইয়ে কিন্তু কানেক্টেড দেওয়া আছে। একটু পরে কারেক্ট করে দিলাম, কারণ আমি দেখলাম যে বই কানেক্ট কি আছে, কারেক্ট করে দিও, সমস্যা নাই। আচ্ছা, এখানে একটা এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে এদিকে স্লাইডে ছিল কিনা আমার মনে পড়ে না, বাট থাকুক, এটা একটু বলে দিই। সেটা হচ্ছে ওই ফিক্সড প্রপোর্শন প্রোডাকশন ফাংশনস বলে একটা জিনিস আছে, ইজি অ্যাজ শিট। এটা হচ্ছে ম্যাডামের ওই লেফট ইয়ার প্লাগ রাইট ইয়ার প্লাগ বুলশিটটা। এটা একটু জাস্ট এক্সট্রা করে বলে দিই, ফিক্সড প্রপোর্শন প্রোডাকশন ফাংশনস, alright. So what this sheet is, সেটা হচ্ছে ওই যেটা বললাম, ওই লেফট ইয়ার প্লাগ রাইট ইয়ার প্লাগ ননসেন্স যেটা হইতো, সেটা হচ্ছে যে আমাদের এই কার্ভটা কি হইতো, একটা এল শেপ কার্ভ হইতো। এখানেও আসলে একই কথা, যে আমাদের একই পয়েন্টে এই যে আমাদের যেটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এইখানে এই কার্ভ গুলো আসতেছে কেন, বিকজ উই ক্যান ট্রেড অফ, যে আমরা চাইলে লেবার আর কি বলে ক্যাপিটালকে কিছুটা ট্রেড অফ করতে পারি। ফিক্সড প্রপোর্শন প্রোডাকশন ফাংশনস এর বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের এই ট্রেড অফ করার খুব একটা কিছু নাই। খুব একটা কিছু নাই বলতেটা কি, সেটা হচ্ছে যে আমরা লেটস সে এই পয়েন্টে যে প্রোডাকশন ফাংশনটা হচ্ছে, আইসো কোয়ান্টটা হবে, ওই আইসো কোয়ান্টটা হচ্ছে আমার 10 ইউনিট প্রডিউস করতে যতটুকু লাগে। থিং ইজ 10 ইউনিট প্রডিউস করতে আমার যতটুকু লাগে, এটা যদি ভেরি স্পেসিফিক একটা রেশিও থাকে, যে লেটস সে আমার এই বইয়ের এক্সাম্পলে কি ছিল, যে 1 ইউনিট অফ মেশিনারির জন্য, উল্টা লিখতেছি, কে হবে 1, তো কে 1 এর জন্য আমার এল 2 লাগেই। লেটস সে কথার কথা, যে আমার যে মেশিন গুলো আছে, এগুলা 2 জন মানুষ করে অপারেট করতে হবে। আমার এখানে আসলে আর কোনো মেশিনেরও প্রয়োজন নাই, আমি চাইলে মেশিন কমাই মানুষ বাড়াইতে পারবো না, নট দ্যাট শিট। তো তাই যদি হয়, তখন কিন্তু আসলে এই টাইপের সার্কুলার কার্ভ ডাজন্ট মেক এনি সেন্স, বিকজ হোয়াট উড আই ডু, আমি একটা মেশিন কমাই 2 জন মানুষ বাড়াই কি করব, নাও আই হ্যাভ 4 ডুডস, লাভের লাভ তো কিছু হইলো না। সো এইগুলোর ক্ষেত্রে আমাদের ওই শেপটা হবে বেসিক্যালি ওই এল শেপটা। এল শেপটা বলতেটা কি, সেটা হচ্ছে লেবার লাগবেই, আর এতটুক ক্যাপিটাল লাগবেই। আমার ক্যাপিটালের নাম্বারের কোনো ভ্যারিয়েশন নাই, লেবারের নাম্বারেও কোনো ভ্যারিয়েশন নাই। আমার এই জন্য এটা হচ্ছে একটা এরকম এল শেপ কার্ভ। এল শেপ কার্ভটা এখন বেসিক্যালি জাস্ট ইন্ডিকেটস যে কি বলে, আমার ঠিক এতগুলা লেবার আর এতগুলা কে বলে মেশিন ইউজ করার জন্য। সো যে কারণে যেটা হয় আসলে, ইন আ সেন্স আমি যেটা বলবো, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার কাছে মনে হয় যে এই এক্সট্রা এল দাগগুলা, এগুলো আসলে জাস্ট বোঝানোর সুবিধাতে দেওয়া হয়েছে। এটা কিন্তু আসলে খুব একটা ম্যাথমেটিক্যাল কাজ। আমার আসলে এই ফাংশনটা কিন্তু, বা এটা কিন্তু জাস্ট এই পয়েন্টটা, সেটা হচ্ছে যে আমার এই যে 10 ইউনিট প্রডিউস করার জন্য আমার কি লাগবে, আমার এটা 10,20 না, যে যদি আমি
ধরে যে কি বলে পার ইউনিটের জন্য একটা করে মেশিন লাগতেছে আর দুইজন করে অপারেটর ভাই এই লাগতেছে। ক্ষেত্রে So, হচ্ছে মানে ওই একটা কিউ লাইনের উপর মানে আইসোকোয়ান্ট লাইনের উপর তো হচ্ছে কোনো ভ্যারিয়েশন তাহলে আসলো না। exactly right. So, intact partition give me the same product. কিছু নাই, একটা প্রোডাক্ট একটা সিঙ্গেল পয়েন্টই আছে বলতেছি। as far as I understand it, this L shape is only just highlighting that this is just a single point. আমার বাকি পয়েন্টগুলোতে কিন্তু যাওয়া আসলে স্কোপ নাই, ইন দ্য সেম সেন্স যে আমি কিন্তু একটা রেগুলার আইসোকোয়ান্টে যেতে পারতাম। মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমি এখানে দেখাই, আমি একটা রেগুলার আইসোকোয়ান্টে এই লালে দেখে এখানে I can go from this point to this point, which will vary the input somewhat, but still give me the same product. কিন্তু এইটাতে কিন্তু আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যাওয়া বলে কিছু নাই। There is only one point. This is the only one point. আর কোনো পয়েন্ট এক্সিস্ট করে না। এই এল শেপটা ইজ মোর অফ আ মার্কার দেন এনিথিং। ইট জাস্ট ইন্ডিকেটস যে হ্যাঁ আমার এই এতটুকুই লেবার লাগবে, এতটুকুই ক্যাপিটাল লাগবে, এতটুকুই লেবার লাগবে, যাই হোক না কেন। So the point is, এই জন্য যেটা হয় আমার আসলে একটা আইসোকোয়ান্ট ইজ জাস্ট আ সিঙ্গেল পয়েন্ট, এবং এক একটা ডিফারেন্ট লেভেল অফ প্রোডাকশনের জন্য আমি এক একটা করে সিঙ্গেল পয়েন্ট আইসোকোয়ান্টস পাবো, একটা ফিক্সড প্রপোর্শন প্রোডাকশন ফাংশনস পাবো। সো এটা যদি কি বলে কিউ ইকুয়ালস টু 20 হয়, এটা অ্যাকচুয়ালি আমি কিউ ইকুয়ালস টু 10 লেখা উচিত ছিল, কিউ ইকুয়ালস টু 10, এটা যদি কিউ ইকুয়ালস টু 20 হয়, সো তাহলে আমার এটা হবে কি 20,40, ফাইন, কিছু করার নেই। তো এখন বিষয় হচ্ছে যে এটা তো তাহলে একটা ইন্টারেস্টিং ট্রেন্ড আছে, সেটা হচ্ছে যে আমাদের এই পয়েন্টগুলা যেগুলো হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল আইসোকোয়ান্টস দেমসেলভস, এদেরকে আমরা একটা ডাইরেক্ট স্ট্রেট লাইনে বসায় দিতে পারি। এই ডাইরেক্ট স্ট্রেট লাইনটা স্লোপ হচ্ছে যে এই স্লোপটা 1/2, এই হ্যাঁ 1/2 ঠিকই আছে, যে আমার এই 1020 থেকে 2040 যে স্লোপটা, উল্টা বলছি 2/1 হবে, উল্টা বলছি, উল্টাও বলি না আমি, উল্টা লেখছি ফাঁকারি, তাই তো বলি যে হোয়াট ওয়্যার ইজ ইট গোইং রং। ঠিক আছে, আমি কে আর এর উল্টা করে ফেলছিলাম, ওই জন্য উল্টা বলতেছি লেখাটি। Where is it? এটা হবে আমার একটা, সো এল তো আগে আসবে, সো এটা হবে 20, তোমার 10 ফর কিউ ইকুয়ালস টু 10, আর এটা হবে 40, তোমার 20। এই যে এবার ঠিক আছে, বেটার। সো কোথায় ছিলাম? তাই এই আমার স্লোপ যেটা আসতেছে, স্লোপটা আসতেছে আমার এই যে হাফ যেটা দিয়েছে, ঠিক আছে, যে 2010 থেকে 4020 যেটা আমার লাইনের স্লোপ, যেটা লাইনের স্লোপ হচ্ছে আমার বেসিক্যালি 1/2। তো এই যে আমার প্রপোর্শনটা, এই প্রপোর্শনটাতেই আসলে আমার কি হলে প্রোডাকশন বাড়ে বা কমে, এই জন্য এটা ফিক্সড প্রপোর্শন প্রোডাকশন ফাংশন, দ্যাটস ইট, আর কিছুই না। ম্যাডামের এই এল শেপ টাইপ কার্ভ দেওয়ার একটা টেন্ডেন্সি আছে, এবং শি মেনশনস দিস আ লট, ওই জন্য আমি এল শেপ কার্ভটা আলাদা করে বুঝাই দিই। এটাতে কারো কোনো প্রশ্ন আছে? কিন্তু ভাই লাস্ট 2 বা 3 ফাইনালে সে হচ্ছে ইকোনমিক রিজন অফ প্রোডাকশনটা দিছে, বুঝছেন? তো বুঝাই তো দিলাম। হ্যাঁ হ্যাঁ, লাস্ট আর ইকোনমিক রিজন অফ প্রোডাকশনের ক্ষেত্রে হ্যাঁ উনি তো নিল লাস্ট ইয়ারও মোস্ট সেই নিছে। ইকোনমিক রিজন অফ প্রোডাকশনের ক্ষেত্রে ওই যে উপরে ইনফিনিটি আর নিচে জিরো যেটা ওই স্লোপটা, এটা একটু লিখে দিতে হবে, গ্রাফে না দিলে পর নাম কাটবে। এইখানে লিখে দেওয়া লাগবে, তাই তো? ঠিক আছে, লিখে দিলাম। যে উপর এটাতে টু বি ফেয়ার, আমরা যখন পরীক্ষা হলে গ্রাফ আঁকবো, তখন তো লাইক কি বলে এ বি সি ডি ই এফ আরো অনেক কিছু লিখবো, সো ওটা সমস্যা না। আমি তো এখানে পি কিউ কে এল কিছুই লিখি না, এটা হবে এল, এটা হবে কে, ওটাও তো লিখি না। হ্যাঁ, এইটুকু আমি মনে করি যে লিখে দেওয়াই উচিত, স্পেশালি কি বলে আপার রিজ লাইন, লোয়ার রিজ লাইন, এই কথাটা যদি মেনশন না করি, এমআরটিএস ইকুয়ালস টু ইনফিনিটি, এমআরটিএস ইকুয়ালস টু 0 অবশ্যই লেখা উচিত। ভাই এমআরটিএস ইকুয়ালস টু 0 এটা কি লোয়ার রিজ লাইনের দিকে হবে নাকি আপার রিজ লাইনের দিকে হবে? আপার রিজ লাইন হচ্ছে কি বলো এই ভার্টিক্যাল ঠিক পয়েন্ট গুলা বা ভার্টিক্যাল ট্যানজেন্টের পয়েন্ট গুলা, লোয়ার রিজ লাইন হচ্ছে তোমার কি বলে হরিজন্টাল ট্যানজেন্টের পয়েন্ট গুলা, মানে যেসব পয়েন্টে ট্যানজেন্ট হরিজন্টাল হবে তাহাদেরকে জয়েন্ট সেন্টারের সাথে জয়েন করলে ওটা তো লোয়ার রিজ লাইন। আচ্ছা, সো দ্যাট টেকস কেয়ার অফ দ্যাট। এখন বাকি থাকে রিটার্নস টু স্কেল। আমি এটা একটু খাতাটা দেখি, তাই ভালো ছিল। এরপরে মনে হয় আইসো কস্ট। ও হ্যাঁ, আইসো কস্ট, এরপরে আইসো কস্ট। আইসো কস্ট হইতে হবে, কারণ নাইলে আমি এরপরে আবার আইসো কস্টের পরে দেন এলসি আইসো। আরে ভাই আইসো কস্ট নেক্সট চ্যাপ্টার, ওয়েব চ্যাপ্টার ওয়াইজ আগাচ্ছে। চ্যাপ্টার 8 তো এখন। না, চ্যাপ্টার 7 এ আরো বাকি আছে, ওই যে এই যে ইকোনমিক্স অফ স্কেল করতেছে ভাই, আমি তো এটাই বলতেছি।
হ্যাঁ, রিটার্ন টু স্কেল এর কার্ভ আছে, ওগুলা বাকি আছে। এক্স্যাক্টলি। অলরাইট, সো রিটার্নস টু স্কেল এর কথায় আসি। রিটার্নস টু স্কেল, অলরাইট, রিটার্নস টু স্কেল। আচ্ছা, রিটার্নস টু স্কেলের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এই কি হলো, আমাদের রিটার্নস টু স্কেলের আইডিয়াটাই হচ্ছে যে আমি যতটুক ইনপুট চেঞ্জ করব তার সাথে যদি আমার আউটপুটও আসলে এরকম প্রপোর্শনেটলি চেঞ্জ হয় তাহলে এটাকে আমরা বলি জাস্ট কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। এটা আসলে অতটা আমাদের সমস্যা না। কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল হচ্ছে যে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল, I think আমার ক্লাসের খাতায় এক জায়গায় ভালো করে লিখছিলাম, বাট আই কান্ট ফাইন্ড দ্য শিট। সমস্যা, where did I put the sheet? একটু কষ্ট করে এই যে পাইছি। আচ্ছা, এই আমাদের রিটার্নস আর মানে কি হলো ইনপুট আর আউটপুট এক্স্যাক্টলি এই কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল হচ্ছে যে if the rate of change of input is equals to the rate of change of output. সো এটাকে আমরা বলছি কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। কি সেটা আমি একটু নিচে দেখাচ্ছি, আমি এই বাকি তিনটাও এর নিচে নিচে লিখবো, সো একটু জায়গা দিয়ে দেখাচ্ছি। where is it? ওটা হলো আচ্ছা, সো এখানে মানে আমি কি বলবো মানে রেট বলতে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে লেটস অ্যাজিউম আমার এরকম একটা আইসোকস্ট আছে, আইসোকোয়ান্ট আছে, এখানে একটা আইসোকোয়ান্ট আছে, অল ফাইন এন্ড গুড। আমার এই দুইটার মধ্যে জাম্প করতে আমি 100 থেকে 200 গেছি, ভালো কথা। সো দ্যাটস আ 100% ইনক্রিজ ইন আউটপুট, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পার্ট। 100 থেকে 200 গেছি, সো দ্যাটস আ 100% ইনক্রিজ ইন আউটপুট। এখন তার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যদি এখান থেকে তার এই নাম কি মানে এমপিএল ইকুয়ালস টু এমপিকে যে পয়েন্টটা অ্যাজ ইন কি বলে স্লোপ -1 পয়েন্ট, সেই পয়েন্টগুলোকে যদি আমি একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করি, ধরলাম যে কি বলে এইটার জন্য এমপিএল ইকুয়ালস টু এমপিকে সমান হওয়ার জন্য এখানে ভ্যালুগুলো হচ্ছে 3 3। এই দুটো সমান হইতে হবে এরকম কোনো কথা নেই। আচ্ছা, সমান না করেই করি অ্যাকচুয়ালি, এটা 3 এটা 4। হোয়াট আই এম সেইং ইজ আমার যদি এই আউটপুট ডাবল হওয়ার জন্য ইনপুটটাও ডাবল হয়ে যায়, অ্যাজ ইন আমার আগে লেবার 3 ছিল, এখন লেবার দিতে হচ্ছে 6, আগে ক্যাপিটাল 4 ছিল, এখন ক্যাপিটাল দিতে হচ্ছে 8। সো এটা তার মানে কি একটা 100% চেঞ্জ ইন ইনপুট, 100% চেঞ্জ ইন ইনপুট ইজ কজিং 100% চেঞ্জ ইন আউটপুট। এটাকে আমরা বলতেছি কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। আমাদের এইটা ফেয়ারলি ইজি টু আন্ডারস্ট্যান্ড বিকজ ইট ইজ অ্যাকচুয়ালি আমি বলবো দ্য মোস্ট ইনটুইটিভ। বাকি দুইটা নট সো মাচ। ইনক্রিজিং রিটার্নস টু স্কেল হচ্ছে যে আমাদের রেট অফ চেঞ্জ অফ ইনপুট ইজ লেস দেন দ্য রেট অফ চেঞ্জ অফ আউটপুট। বেসিক্যালি আমরা যত রেটে ইনপুট চেঞ্জ করব তার থেকে বেশি রেটে আউটপুট চেঞ্জ দেখবো, অ্যাজ ইন আমরা আসলে কি বলবো আমাদের ফেভারে একটা জিনিস দেখবো। আমি কম এফোর্ট দিয়ে বেশি এফোর্টে কি বলবো ফল ভোগ করবো, কাইন্ড লাইক দ্যাট। সো হোয়াট দ্যাট মিনস ইজ এই ক্ষেত্রে গ্রাফিক্যালি যদি চিন্তা করি, আমার আগের মতোই লেটস প্রথম আইসোকোয়ান্টটা এরকম 3 4 এ আছে, এটা বললাম 3, এটাকে বললাম 4 অলরেডি। সেকেন্ডটা এই যে সেকেন্ডটা আগেরটা 100 ছিল, এটা 200ই আছে, অল দ্যাট ইনপুট। বাট এই যে আগেরটার তুলনায় কিন্তু আমি এটাকে একটু চাপাই রাখছি, তার কারণ হচ্ছে যে এখন যেটা হবে আমি আসলে যেটা দেখতে পাচ্ছি বা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরলাম আমার এইটা হচ্ছে মাত্র এইটা গেল কত 3 থেকে 4 হয়েছে, আর এটা আই ডোন্ট নো 4 থেকে 6 হয়েছে। এটা আমি কোনো প্রপোর্শন দিয়ে দিচ্ছি না, এটা আমি র্যান্ডম ভ্যালুস দিয়ে দিচ্ছি, বাট ডাজন্ট পার্টিকুলারলি ম্যাটার। আমার অবভিয়াসলি এখানে রেট অফ চেঞ্জ অফ ইনপুটস ইজ লেস দ্যান দ্য রেট অফ চেঞ্জ অফ আউটপুটস। আমার কিন্তু ইনপুটস অবভিয়াসলি ডাবলড হয় নাই, মাই আউটপুট হ্যাজ ডাবলড। সো আমি কম ইনপুট দিয়ে বা কম ইনপুট চেঞ্জ করে বেশি পার্সেন্ট চেঞ্জ ইন আউটপুট পাচ্ছি।
ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। এবং এটাই যদি উল্টা হয়, আমি বেশি পার্সেন্ট চেঞ্জ ইন ইনপুট করে কম পার্সেন্ট চেঞ্জ ইন আউটপুট পাচ্ছি, as in this is greater than the percent change in output, এটা হচ্ছে decreasing returns to scale. So একইভাবে আসলে আঁকবো লিস্টে, তাহলে কি হবে কে এল এরকম, এইটা আরো দূরে সরে যাবে। দ্যাটস দ্য থিং, যে আমাদের এইটা যদি এরকম 3-4 পয়েন্টে থেকে থাকে, এটা 3 এটা 4, লেটস সে আই ডোন্ট নো এটা 7 আর এটা 10 হইলেই হলো, ডাজন্ট রিয়েলি ম্যাটার। সো কথা হচ্ছে যে अगेन আমাদের এবার percent change in inputs is more than 100%, the percent change in output is 100, as in it's less than what we changed in. এটা হচ্ছে বিষয়। সো হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল এখানে। হ্যাঁ বলো। কনস্ট্যান্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে রেট দুইটাই সেম থাকে। সো বেসিক্যালি হচ্ছে আমার যদি হচ্ছে ফর এভরি 1 ইউনিট অফ লেবার, হুম। সো এভরি 1 ইউনিট অফ ক্যাপিটাল আমার যদি 100 করে লেবার বাড়ে, আউটপুট যদিও 100 করে বাড়ে, ফর দ্য চেঞ্জ অফ 1 ইউনিট যদি 100 করে বাড়ে, তাহলে এরকম প্রত্যেক ইউনিটের জন্য 100 করে বাড়তে থাকে। কিন্তু ইনক্রিজিং এর ক্ষেত্রে এটা কি এক্সপোনেনশিয়াল হবে নাকি হচ্ছে ভ্যারিয়িং হবে? টু বি ফেয়ার, আমি অ্যাকচুয়ালি এই ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ গুলো কেমন এটা কিন্তু আমি জানি না। আমি বই পড়ছি, বাট বইয়ে এত কিছু কিন্তু আসলে লেখা নাই, বুঝছো? অ্যাপেন্ডিক্সে থাকতে পারে। সো বইয়ের মেইন এটা জাস্ট হচ্ছে ওই থিওরির উপর দিয়ে চালায় যায়, রাইট? ব্যাপারে আমি তো এই জন্যই বলে র্যান্ডম ডামি ভ্যালুস দিচ্ছি। বিষয়টা হচ্ছে সিম্পলি ইফ ইউ আর প্রোভাইডিং ইকুয়াল ইনপুট অ্যান্ড আউট মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ ইনপুট ফর দি আউটপুট ইন পার্সেন্ট চেঞ্জ, তাহলে কনস্ট্যান্ট কম হইলে ইনক্রিজিং, বেশি হলে ডিক্রিজিং। এটাই, এটা আসলে মানে এক্সাক্ট ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ কি এটা আমাদের জানা নেই। হুম, কারণ আমি আসলে যেটা করছি, আমি এই স্ক্রিনের যে কোনায় এটা লিখছি সেটা আমার খাতা দিয়ে ঢেকে আছে। আমি এখন দেখ কি বলে ঘাড় ঘুরাই দেখছি যে ওটা আমি একশো লিখছি। সো দ্যাট ফিনিশেস চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 এই বিষয়ে আমার কিছু বলার নাই। এই কনস্ট্যান্ট ইনক্রিজিং ডিক্রিজিং আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এইটার মানে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন মানে কেন হতে পারে, এইটার কিছু কথা বইয়ে লেখা আছে, বাট ইটস নট দ্যাট মাচ। আমি পড়ছি না, বাট আচ্ছা না, অত বেশি আসলে লেখা নাই। তবে এখানে কয়েকটা জিনিস লেখা আছে, তবে এগুলো আমি একটু বলি। বইয়ে লেখা আছে, আমি মনে করি যে এগুলো যদি প্রশ্নে আসে, প্রশ্ন দেখলে মার্ক বাড়া উচিত। সেটা হচ্ছে যে এই কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল কিন্তু ইউজুয়ালি একটা আইডিয়ালাইজ সিনারিও, অবভিয়াসলি ওটা তো বলে সব সময় যে এক্সাক্টলি হবে তা না, বাট আইডিয়ালাইজ সিনারিওতে ইট উড হ্যাপেন। Increasing returns to scale arise because as the scale of operation increases, a greater division of labor and specialization can take place and more specialized and productive machinery can be used. এটা হচ্ছে আমাদের সিম্পলি পুট আমাদের ইকোনমিজ অফ স্কেল বলতে আমরা আসলে যেটা বুঝি সেটাই আসলে ইন আ সেন্স, যে আমার ডিক্রিজিং রিটার্নস টু সরি ইনক্রিজিং রিটার্নস টু স্কেল হবে কেন? বিকজ লেটস সে আই এম গোইং ফ্রম আ স্মল ইকোনমিক অফ স্কোপ না স্কোপ চ্যাপ্টার। আচ্ছা শোনেন, আমি যেটা বলছি ওর টার্মটা বাদতে না, আপনি নিচে দেবেন। লেটস অ্যাজিউম আমি ইনক্রিজিং রিটার্নস টু স্কেলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আই এম গোয়িং ফ্রম আই ডোন্ট নো, আমি একটা শু ফ্যাক্টরি চালাই। আই এম গোয়িং ফ্রম আ স্মল ফ্যাক্টরি ওয়ার ওয়ার্কার্স আর মোস্টলি প্রডিউসিং স্টাফ অ্যাজ জেনারেলিস্ট, যে সবাই আসলে কি বলে সব ধরনের কাজই করতেছে, and transitioning into a production line where the people are becoming specialists. So এই যে আমি আসলে মানুষের সংখ্যাটা অত বাড়াচ্ছি না, বা আমি মেশিনারির পরিমাণটা অত বাড়াচ্ছি না, বাট I am turning my people from all-rounder generalists to specialists in a production line. তো এই যে আমি প্রোডাকশন লাইনে নিছি, তার জন্য কিন্তু আমার র ইনপুটস অত বেশি দিতে হয় নাই, বাট আমার আউটপুট কম্পারেটিভলি অনেক বেড়ে গেছে ইন কম্প্যারিজন। এটা কি বলছি আমরা ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস ইনক্রিজিং রিটার্নস টু স্কেল হতে পারে। আবার ডিক্রিজিং রিটার্নস টু স্কেলের বিষয়টা হচ্ছে যে এই যে আমি একটা ছোট কোম্পানি থেকে মোটামুটি একটা সাইজের কোম্পানি আসছি, আমরা দেখা যাবে যে মানে আফটার আ সার্টেন সাইজ অফ আ কোম্পানি আরো বেশি অ্যাড করতে গেলে আমাদের এক ধরনের কি বলবো মানে মার্জিনাল ইউটিলিটি, যেটা মার্জিনাল প্রোডাকশন, রাইট, মার্জিনাল প্রোডাকশন লেভেল গুলোই কিন্তু কমতে থাকে। যে আমি এই মানে 5 নাম্বার জোনের পরে 6 নাম্বার জোন, 6 নাম্বার জোনের পরে 7 নাম্বার জোন অ্যাড করলাম, বাট দে আর নট কন্ট্রিবিউটিং অ্যাজ মাচ অ্যাজ দ্য 5th person was doing, or the 7th isn't contributing as much as the 6th person was doing. এটাই হচ্ছে আমাদের একটা রিডাকশন ইন মার্জিনাল প্রোডাকশন।
এইটার কারণে আসলে আমাদের ডিক্রিজিং রিটার্নস টু স্কেল হয়। সো অ্যাজ আ রুল অফ থাম, ইনক্রিজিং রিটার্নস টু স্কেল হচ্ছে যখন আমি ছোট থেকে মিডিয়াম টাইপ কোম্পানিতে যাচ্ছি এবং আমি স্পেশালাইজেশন করতে পারতেছি। ডিক্রিজিংটা হচ্ছে যখন আমি কেবল একটু বেশি বড় কোম্পানি হয়ে যাচ্ছি, যে এভরিথিং বিকামস আ লিটল লেস এফিশিয়েন্ট বিকজ আই এম বিয়ন্ড মাই অপটিমাল সাইজ। লজিকগুলো বোঝা গেল? ইয়েস। So that finishes up chapter 7. Chapter 7 is Vishal Vision 9. Moving on to chapter 8. Man, I haven't read these chapters in so long. আচ্ছা, ওকে, এখানে কিছু বেসিক বালসাল আছে এই। আচ্ছা, let's move on this. চ্যাপ্টার 8। ওকে, চ্যাপ্টার 8 হচ্ছে আমাদের কি বলে কস্ট কার্ভ গুলো অ্যাকচুয়ালি এখানে আছে, আমি তো ভুলে চ্যাপ্টার 7 এ আছে বলেছিলাম, যে সমস্যা নাই। কস্ট কার্ভ গুলোর ক্ষেত্রে আমি জাস্ট একটা সিম্পল জিনিস একটু কথা বলি, সেটা হচ্ছে যেহেতু তোমরা সবাই অলরেডি চ্যাপ্টার 9 এন্ড বিয়ন্ড পড়ছো, ইউ অলরেডি নো হোয়াট ইচ কস্ট কার্ভ, সেটা আমার নতুন করে কিছু বোঝানোর নাই। দুইটা জিনিস জাস্ট সকল কস্ট কার্ভ এখানেও এবং চ্যাপ্টার 9 এন্ড বিয়ন্ডেও আঁকার সময় একটু খেয়াল রাখতে হবে যে আমাদের কস্ট কার্ভ বেসিক্যালি আছে তিনটা। এর ইজ ফোর্থ ওয়ান, এভারেজ ফিক্সড কস্ট, বাট ওটা আঁকার কোনো মানে হয় না, সো উই ডোন্ট বদার উইথ দ্যাট শিট। আমাদের এই যে চারটা কস্ট কার্ভ, তার মধ্যে কি করতেছি এই যে ওকে, এই যে আমাদের কস্ট কার্ভ গুলোর মধ্যে আমাদের এই মিনিমাটা, লোয়ার মোস্ট পয়েন্টটা প্লেস করাটা একটু ট্যাকটিক্যালি করতে হবে। আমাদের প্রথমে যদি আঁকি, আমাদের সবচেয়ে ছোট মানে কি বলে সবচেয়ে বামে থেকে যেটা সাধারণত শুরু হবে মার্জিনাল কস্ট, এরপর আমরা আঁকবো আরেকটু কম বামে থেকে শুরু হওয়া আরেকটা অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। এইটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের মিনিমাটা, বটম পয়েন্টটা এমসি কার্ভের উপরই থাকবে। এটা থিওরিটিক্যালি প্রুভেন, এটা নিয়ে আসলে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। সো আমাদের এই টার্নিং পয়েন্টটা এই এমসি কার্ভের উপরই রাখতে হবে। এটা একটু মানে নোটিসেবলি বামে ডানে করলে এটা কিন্তু একটা থিওরিটিক্যাল ভুল, এটা ম্যাডাম ধরার পসিবিলিটি আছে। সো এটা জাস্ট একটা মনে রাখার বিষয়। মার্জিনাল কস্ট সবচেয়ে বামে মিনিমাম, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট আর একটু কম বামে মিনিমাম, এবং সেটা মার্জিনাল কস্টের উপরই পড়বে। অ্যাভারেজ টোটাল কস্ট মোটামুটি মাঝামাঝি মিনিমাম ধরবো, এবং সব এই তিনটার মধ্যে সবচেয়ে ডানে পড়বে, এবং ওটা মার্জিনাল কস্টের উপর পড়বে না, মার্জিনাল কস্টের ডানেই পড়বে। সো মোটামুটি দিস ইজ ইট, যে আমাদের এই আচ্ছা, যদিও আই মাইট হ্যাভ সেড আ বিট রং, অ্যাভারেজ টোটাল কস্ট অ্যাকচুয়ালি না, আমি একটু বলছি, এইটা আমি যেটা যে লজিকে আসলে গেলে এবিসি কে বলতেছি, সেটা আসলে এখানেই পড়বে, বাট এইটা এনফোর্সমেন্ট নিয়ে অত বেশি ইম্পর্টেন্স আমরা দিচ্ছি না, যাই হোক সেটা বিষয় না। বেসিক্যালি ডানে বামেটা ম্যাটার করে। ডানে বামেটা ম্যাটার করে কেন? এই যে একটু পর শাটডাউন পয়েন্ট পড়াবো, তো শাটডাউন পয়েন্ট কিন্তু এই জিনিসটাই শাটডাউন পয়েন্ট। নেক্সট চ্যাপ্টারে গিয়ে শাটডাউন পয়েন্টটা ঠিক এখানেই হইতে হবে। যদি শাটডাউন পয়েন্টে একটু কার্ভের মিনিমা শিফট করে এমসি বাইরে বের করে দাও, তোমার হিসাব হবে না। ওকে ওকে রাইট। সো লজিকটা যেটা, এটা কেন আসলে এই কার্ভের উপর উঠতে হবে, এটিসির ক্ষেত্রে সেম লজিক আসলে অ্যাপ্লাই করে। এটা আমি এখন কার্ভের চেহারা দেখে বুঝতেছি, এটা আমি ভুলে গেছিলাম, এটা আমি এখন বলি দুইটাই বিষয়টা কি। সেটা হচ্ছে যে এই মানে কি হলো, অ্যাভারেজ কস্টটা কমবে কেন? যতক্ষণ পর্যন্ত বেসিক্যালি আমাদের এই অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টটা তুলনায় আমার মার্জিনাল কস্টটা কম থাকবে। এবিসির ক্ষেত্রে আগে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের তুলনায় যদি আমার মার্জিনাল কস্ট কম থাকে, হোয়াট ডাজ দ্যাট মিন? যে আমার নেক্সট ইউনিটটা প্রকিউর করার জন্য, আমার এই নেক্সট ইউনিটটা প্রডিউস করার জন্য আমার যে কস্ট, সেটা আগের ইউনিট থেকে কম আছে, অর অ্যাট লিস্ট আমার কারেন্ট কস্ট লেভেল থেকে কম আছে, আগের ইউনিট কারেন্ট কস্ট লেভেল থেকে কম আছে। সো when I'm adding a number that is smaller than my current number and then averaging it, I am going to get a smaller number. এরকম একটা বিষয় যে আমাদের যেহেতু এই আগের ভ্যালুর তুলনায় এই ভ্যালুটা কম, সো ওটা অ্যাড করে আমি পরের যে এভারেজ ভ্যালুটা সেটা একটু কমই পাচ্ছি। এটার তুলনায় এটার সাথে অ্যাড করতে যেটা হচ্ছে সেটা যেহেতু একটু কম, আমি আবারও একটা স্মলার ভ্যালু পাচ্ছি, কেন লাইক দ্যাট। যেই মুহূর্তে ইন্টারসেক্ট করে ফেলে, সেই মুহূর্তে আমার অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট আর মার্জিনাল কস্ট ইকুয়াল হয়ে যায়। সো হোয়াট দ্যাট মিনস ইজ গোয়িং ফরওয়ার্ড আমার প্রত্যেকটা এক্সট্রা ইউনিটের জন্য অ্যাভারেজ ভ্যারিয়েবলের তুলনায় মার্জিনাল কস্টটা বেশি হবে। সো obviously my average is going to rise. I am now adding bigger things as opposed to adding smaller things.
Adding smaller things and then re-averaging lowers the average. Adding bigger things raises the average. Same logic for average total cost. এটা আমি একটু ভুল বলে ফেলছিলাম এবং এটা আমি অ্যাকচুয়ালি আমার নিজের কাজগুলো প্র্যাকটিস করার সময় তার মানে একটু ভুলে গিয়ে ফেলছি, বাট বইয়ের এক্সাক্ট ফিগারটাতে দেখতেছি আমাদের এই টার্নিং পয়েন্টটা আসলে এই এটিসি টার্নিং পয়েন্টটা মার্জিনাল কস্টের উপরে হবে এবং সেম লজিক ওটাও তো একটা অ্যাভারেজ কস্ট, যে আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের এই মার্জিনাল কস্টটা টোটাল কস্টের থেকে কম আছে, সরি অ্যাভারেজ কস্টের থেকে কম আছে, আর কস্ট কার্ভ ডিক্রিজেস, কারণ অ্যাভারেজ কস্টগুলো স্টেপ বাই স্টেপ কমতে থাকে, কাজ করে উঠে যাওয়া পর্যন্ত, উঠে যাওয়ার পর থেকে আমাদের এই কার্ভগুলো আবার রাইজ করে। এখন এটিসির এটা অ্যাকচুয়ালি আসলে কিছুটা কম ম্যাটার করে, বাট এটা যেটা বললাম সেটা নেক্সট চ্যাপ্টারে ম্যাটার করবে এই শাটডাউন পয়েন্টের সময়, উইল গেট টু দ্যাট লেটার। এখন এবিসি আর এমসি এই জিনিসগুলোর জন্য কিছু ফর্মুলা আছে, আমি এই ফর্মুলাগুলোতে আই ডোন্ট নো হাউ ইউজফুল দে উইল বি ফ্র্যাঙ্কলি স্পিকিং, বাট আছে যেহেতু আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে যে আমাদের এই কোথায় গেল, রাইট, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে এই, ওকে, আমরা যদি এই হিসাবটা করে থাকি, এই এক একটা হিসাব হবে এক একটা সিঙ্গেল ফ্যাক্টর প্রোডাকশনের জন্য, মানে এই যে আমি কি বলতেছি এটা কিন্তু আসলে প্রাইস ওই সেন্সে না, এটা কিন্তু আসলে কস্ট, এটা চ্যাপ্টারটাই কস্ট অফ প্রোডাকশন। সো আমার কিসের কস্ট, অবভিয়াসলি ইটস আ কস্ট ফর মানে কোনো একটা পার্টিকুলার ফ্যাক্টর, আইদার লেবার অর ক্যাপিটাল অর হোয়াটএভার ইট ইজ। আমার এই এবিসির জন্য কি বলবো, আমাদের যে রিলেভেন্ট কি বলবো ফ্যাক্টর প্রোডাকশন, তার রিটার্নের রেটটা মানে তার পেমেন্টের রেটটা হচ্ছে আমাদের নিউমারেটর, এইটাকে আমরা ডিভাইড করব বাই আওয়ার অ্যাভারেজ প্রোডাকশন অফ হোয়াটএভার দ্যাট ইজ। আমি এই ক্ষেত্রে করতেছি লেবার, আমি এই ক্ষেত্রে কাজ করতেছি লেবার দিয়ে, সো আমি অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার লিখলাম। অ্যাভারেজ প্রোডাক্টিভিটি লেবার যদি হয় তাহলে উপরে যে রেটটা সেটা হচ্ছে ওয়েজ রেট, এটা হচ্ছে বিষয়। এখন এইটা কিন্তু অন্য জিনিসের জন্য হতে পারে না, এটা কিন্তু আমরা বলতেছি না। অবভিয়াসলি দিস কার্ভস ক্যান এক্সিস্ট ফর ক্যাপিটাল এজ ওয়েল এন্ড টেকনিক্যালি ল্যান্ড এজ ওয়েল, বাট ল্যান্ড তো অ্যাকচুয়ালি আমরা এই চ্যাপ্টারে খুবই কম ডিসকাস করি, সেটা বিষয় না। দ্য পয়েন্ট ইজ, আমি যদি লেবার নিয়ে কাজ করি তাহলে এটা হবে ওয়েজ রেট, আমি যদি কি বলে এইটা আই ডোন্ট নো ল্যান্ড বা ক্যাপিটাল নিয়ে কাজ করি তাহলে এটাকে আমরা রেন্ট বলতে পারি বা আই ডোন্ট নো রিটার্ন বলতে পারি, অন্য কিছু বলতে পারি। আই থিঙ্ক এখানে রেন্টই বল, বাট কথাটা হচ্ছে যে আমি যে ফ্যাক্টর নিয়ে কাজ করতেছি সেইটার মানে রেসপেক্টিভ রেটটা বসবো। একইভাবে মার্জিনালটাতে আসি, মার্জিনালটা হচ্ছে একই হবে রেট ডিভাইড বাই মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার, সেম লজিক অ্যাপ্লাইজ, একই কথাবার্তা এখানে একই। দিন শেষে আমার অ্যাভারেজের বদলে মার্জিনাল প্রোডাক্টিভিটি বসতেছে, দ্যাটস দি অনলি থিং। আচ্ছা, জিওমেট্রি অফ পার ইউনিট কস্ট কার্ভস। আচ্ছা, এখানে একটা ভেরি ইন্টারেস্টিং থিং বলা আছে, সেটা হচ্ছে যে আমাদের এই अगेन কুইজের একটা কোশ্চেন ছিল যে এই কস্ট কার্ভ গুলোকে আমি টোটাল কস্ট এর এগুলো তো এভারেজ গুলো, এবং উই আর অ্যাকচুয়ালি গোইং টু ডিল উইথ দি এভারেজেস, বাট টোটাল কস্টেরও কার্ভ আছে, বলে দেওয়া আছে, এবং টোটাল কস্টের কার্ভ গুলো আমরা যদি একটু দেখি, টোটাল কস্টের কার্ভ গুলোর ক্ষেত্রে আমাদের এই এভারেজ গুলো বের করে আনা বা এভারেজ গুলো বা মার্জিনাল গুলো বের করে আনা কিছু একটা পিকুলিয়ারিটি আছে। Peculiarity is basically this. Let's see. All right. Okay. So basically, kind of like this. যে আমাদের এরকম কিছু একটা ধরলাম, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল কস্ট, টোটাল ভ্যারিয়েবল কস্ট টিভিসি। আমাদের এখানে একটা ইন্টারসেপ্ট মতো থাকবে, which is basically our fixed cost, AFC, ওটাকে TFC ও বলা যায়, doesn't particularly matter what. আর এখান থেকে একই শেপে আবার টোটাল কস্টের কার্ভটা আসবে, একটা জাস্ট টোটাল কস্ট, দ্যাটস ইট। এখন নাও দ্যাটস দ্য পয়েন্ট, দ্য পয়েন্ট ইজ এই টোটাল কস্টের কার্ভ থেকে আমাদের এভারেজ কস্ট আর ভেরিয়েবল কস্ট ফর আ সার্টেন পয়েন্ট, লেটস সে আই ডোন্ট নো দিস পয়েন্ট, ওকে, এই পয়েন্টে ধরুন, লেটস সে ইট ইজ আ পয়েন্ট, নাম দিলাম আই ডোন্ট নো বি, এ বি কিছু একটা দিলাম, ওকে ফাইন, এই পয়েন্ট ইজ এ পয়েন্টের জন্য আমাদের এই অ্যাভারেজ কস্ট ইজ ফাউন্ড বাই দ্য লাইন ড্রন ফ্রম সেন্টার বা অরিজিন টু দিস পয়েন্ট, এই পয়েন্ট পর্যন্ত লাইন, এটা এই ক্ষেত্রে যে ট্যানজেন্টই হইতে হবে এসব কিন্তু আসলে কথা নাই, এটা একটু ইম্পর্টেন্ট।
ইট ডাজন্ট নেসেসারিলি হ্যাভ টু বি আ ট্যানজেন্ট। এই ক্ষেত্রে ট্যানজেন্ট হয়ে গেছে বা ট্যানজেন্ট লাগতেছে, বাট দিন শেষে আমি আসলে যে পয়েন্টেই যাচ্ছি না কেন সেই পয়েন্ট পর্যন্ত এই অরিজিন থেকে লাইন নিব, এবং এই লাইনের স্লোপই হচ্ছে, স্লোপ অফ দিস লাইন ইজ অ্যাভারেজ কস্ট। সো এটা হচ্ছে অ্যাভারেজ টোটাল কস্ট। একইভাবে এটাকে যদি পয়েন্ট বি বলি, এটার জন্য এই লাইনের স্লোপটা হবে, এই লাইনের স্লোপটা হবে এবিসি। Average cost is found from the slope of the line joining a point and the origin. Marginal cost is found from the line joining a point, from the line joining 2 points, অর্থাৎ বেসিক্যালি আমরা যদি শর্ট করি দ্য ট্যানজেন্ট। আমাদের এই পয়েন্টে তোমার কি বলে অ্যাভারেজ কস্ট হলো এটা আসতেছে, বাট আমি যদি এই পয়েন্টে করতাম তখন কিন্তু আমি আসলে এটার ভিতর দিয়ে অরিজিনারি পয়েন্ট নিতাম। বাট আমি যদি মার্জিনাল কস্ট করি, মার্জিনাল কস্ট ইজ জাস্ট দ্যাট। মার্জিনাল কস্ট হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যে করতে চাইলে দুইটা পয়েন্টের মধ্যে আমরা লাইন টানবো, যে এই দুইটার মধ্যে লাইন টেনে ওইটার স্লোপ হবে মার্জিনাল কস্ট। একটা সিঙ্গেল পয়েন্টের জন্য চিন্তা করতে চাইলে জাস্ট একটা সিঙ্গেল পয়েন্টের জন্য ট্যানজেন্ট। ট্যানজেন্ট ইজ মার্জিনাল কস্ট। ট্যানজেন্ট ইজ মার্জিনাল কস্ট, মানে ট্যানজেন্টের স্লোপ, অবভিয়াসলি ট্যানজেন্টের স্লোপ ডিনোটস দ্য মার্জিনাল কস্ট। এটা একটা এমসিকিউ আসছিল, যেহেতু আসছিল ওটা আমি একটু ডিসকাস করলাম। বাট ইয়া, এই হচ্ছে আমাদের কি বলে কস্ট কার্ভ। মুভিং অন, ওকে, এখন ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হচ্ছে এই আইসো কস্ট লাইন হ্যান্ড তার কাজের জিনিস করতে আসতেছে। আইসো কস্টের যে বিষয়টা সেটা এমসিকিউ দিবে না, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমার এই কথাটা কোথাও লিখতে হবে। আমি যদি ডাইরেক্ট কোশ্চেনটা দেখে যে হাউ ক্যান অ্যাভারেজ কস্ট কার্ভ বি ফাউন্ড ফ্রম টোটাল কস্ট কার্ভ, মানে উনি তো এত ডাইরেক্ট দিবে না, উনি এটাকেও কিছু না কিছু একটা ভিতরে ভ্যারি করে দিবে, তো তখন তো জানতে হবে। আইসো কস্ট কি সিম্পল স্টাফ। আইসো কস্ট হচ্ছে আবারও আমরা আগের মতো ওই দুইটা ফ্যাক্টরের জন্য একটা কার্ভ নিব। সো আবার আমরা কি এবং এলই ধরে নিলাম কথা। সো লেটস অ্যাজিউম দিস ইজ কে, সরি এটা এল ছিল আগে, তো মিলাইতে হবে। সো এটা হচ্ছে এল, এটা হচ্ছে কে, ফাইন। সো ইটস জাস্ট আ স্ট্রেট লাইন along which the total cost is constant for all points. Simple as that. ISO quant ছিল total output সমান, ISO cost হচ্ছে total cost সমান। Simple as that. This is already in the name, so খুব বেশি কিছু এখানে বলার নাই। এখন এটার ইকুয়েশনটা আমরা যেটা দেখব, এখানে টোটাল কস্টের ইকুয়েশন হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়েজ রেট, ডাব্লিউ কে যদি আমরা মানে রেট অফ লেবার পেমেন্ট বলি, সো ওয়েজ রেট ইনটু এল প্লাস এই ক্ষেত্রে ওটাকে রেন্ট বলতেছে, বা রেন্ট আমি বলবো যে রেট অফ ক্যাপিটাল পেমেন্ট ইনটু কে, ফাইন। এটা হচ্ছে টোটাল কস্ট। এখানে প্রত্যেকটা পয়েন্টের টোটাল কস্টের জন্য আমাদের ফর্মুলাটা। কারণ কথা হচ্ছে যে এইভাবে তো আসলে ফর্মুলাটা এক্সপ্রেস করি না, আমার তো এটা একটা স্ট্রেট লাইনের ফর্মুলা হিসেবে কে এটা তাহলে আসে বেসিক্যালি আমাদের এই y ইকুয়ালস টু mx প্লাস c ফরম্যাটে মাইনাস ওমেগা বাই আর কে প্লাস টিসি বাই আর। সো এ হচ্ছে আমাদের y ইকুয়ালস টু mx প্লাস c ফরম্যাট। সো এখানে তাহলে আমাদের স্লোপ mটা আসতেছে এই y ইকুয়ালস টু মাইনাস ওমেগা বাই আর বা w বাই আর, ডাজন্ট ম্যাটার কি হলো। সো এই রেটটাকে আমরা বলতেছি এই ক্ষেত্রে আমাদের স্লোপ। এখন দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ জাস্ট কল্ড দ্য স্লোপ অফ দি আইসো কস্ট লাইন। আলাদা করে খুব যে কিছু নাম আছে এটা আমার আসলে জানা নাই, বাট স্লোপ অফ দি আইসো কস্ট লাইন এইটা যখন আমার সমান হয়ে যাবে একটা আইসো কোয়ান্টের এমআরটিএস এর সাথে, এইটাকে বলি আমরা এলসিআইসি ইনপুট কম্বিনেশন। এটা দেখো আমরা যাচ্ছি যে আমাদের এই আইসো কস্ট লাইন তো আমাদের একটা ফিক্স মানে গেলে প্রত্যেকটা পয়েন্টেরই কস্ট সেম, সবই বুঝলাম। কথা হচ্ছে যে আমি এই কস্টের সাথে যদি কোনো একটা অ্যামাউন্ট অফ প্রোডাকশন জয়েন করতে পারি সাচ দ্যাট দ্যাট ইজ দ্য লোয়েস্ট কস্ট ফর দ্যাট অ্যামাউন্ট অফ প্রোডাকশন বা দ্যাট অ্যামাউন্ট অফ আউটপুট, ওটাই হচ্ছে আমার বেস্ট সলিউশন। সো ওটাকে বলি আমরা লিস্ট কস্ট ইনপুট কম্বিনেশন। লিস্ট কস্ট ইনপুট কম্বিনেশন। Alright. So, very straightforward first step. We have an iso cost, we have an iso quant. Iso cost, iso quant যে পয়েন্টে মিলবে সেটাই আমার LCIC, simple as that.
এই পয়েন্টে কি হবে, এই পয়েন্টে দুইজনের দুই স্লোপ আছে, এর স্লোপটা ছিল MRTS আর এর স্লোপটা ছিল আমাদের, আচ্ছা MRTS লিখি, সেটা হচ্ছে MPL বাই MPK, এটা হচ্ছে আমাদের মাইনাস W/R। এই পয়েন্টের জন্য কি হবে, এই দুটো সমান হয়ে যাবে, অবভিয়াসলি ইটস দ্য সেম ড্যাম পয়েন্ট, এবং এই লাইনটা যে এর একটা ট্যানজেন্ট হিসেবে কাজ করছে এই পয়েন্টের সাথে আমরা দেখতে পাচ্ছি। সো অবভিয়াসলি আমাদের এখানে এই পয়েন্টে দুইটা জিনিসের জন্য বা দুই দিক থেকে যে স্লোপের ভ্যালুটা আসতেছে দ্যাট মাস্ট ইকুয়াল অ্যাট LCIC মাইনাস W/R হচ্ছে MPL by MPK. We can knock off the W here because আসলে দিন শেষে MPL by MPK করলে ওই নেগেটিভ ভ্যালুটা আসবেই, so we're just gonna get rid of that. Okay, so the point is তাহলে এখানে যেটা আসে সেটা হচ্ছে যে marginal productivity of one factor divided by its payment বা price per unit, এটা সমান হইতে হবে। So marginal productivity of labor by wage rate equals to marginal productivity of capital by rent rate, বা যখন যেটা প্রযোজ্য, ল্যান্ড হইলে যা যেটা হবে doesn't really matter. Marginal productivity of one factor by its per unit payment has to be equal for multiple factors, এটাই হচ্ছে আমাদের LCS। ভাই কোয়েশ্চেনে তো এইভাবেই বলবে এলসিআইসি আর কি কার্ভ বর্ণনা করতে, ডিসক্রাইব করতে, রাইট? ভাই এটা কার্ভ বলবে নাকি হচ্ছে ওই যে ভ্যালু দিয়ে বলবো যে ক্যালকুলেট করতে ভ্যালু দিয়ে এসেছে? ক্যালকুলেট করতে বলবো না। আমার মনে হয় যে ভ্যালু দিয়ে ক্যালকুলেশন অন্তত একটা ম্যাথ তো থাকবে, গতবার তো ছিল কি জানি আমরা ইলাস্টিসিটি করছিলাম না, হ্যাঁ আই ভাই, থিংক দিস ইজ এ গুড অপশন ফর ক্যালকুলেটিং, যে আমাদের কারণ ভাই আমাদের এই পুরো মানে যতটুকু সিলেবাস দেওয়া হয়েছে এটার মধ্যে এই ম্যাথটা বাদে অন্য কোনোটাতে হচ্ছে ভ্যালু রিলেটেড কাহিনী অ্যাকচুয়ালি কিছু নাই, দ্যাটস দ্য ভ্যালু নিয়ে আসবে তো, ট্যারিফ এক্সাইজ ডিউটি ওখানে ভ্যালু দিবে। না শোনেন ভাই, ওখানে ভ্যালু দিলেও আপনার দিন শেষে ওইখানে কাজ কিন্তু কার বাঁকা, এটা কিন্তু কার বাঁকা ছাড়াই করতে পারবেন, এখানে কাজ তো আসলে ফর্মুলা রান করানো, তাই না? ওই মানে শোনেন, ওইটা যদি দেয় তাহলে আপনাকে তখন স্কেল অ্যাকুরেট গ্রাফ এঁকে কাজ করতে হবে, বুঝতেছেন কথাটা? ঠিক আছে, আপনার কি মনে হয় আইবিএ কখনো বলবে ইঞ্জিনিয়ারদের মতো বসে বসে আমার জন্য এখন কি বলে অ্যাকুরেট টু স্কেল গ্রাফ আঁকো? আই ডোন্ট থিংক সো। আমার যেটা মনে হয় ওইটা আমাদেরকে জাস্ট বলবে যে ওই গতবারে গ্রাফের প্রশ্নের মতো যে এগুলো বুঝায় লেখো, এই টাইপের স্টাফ। বুঝায় লেখো ডাইরেক্টলিও না, ইনডাইরেক্ট। বাট আমার মনে হয় মানে ম্যাথমেটিক্স এর প্রশ্ন যদি দিতে হয় দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট মেথডস, কারণ এখানে আসলে গ্রাফটা আঁকা জরুরি না, এখানে জাস্ট আই ক্যান এই ফর্মুলা নিয়ে আমি টেস্ট করতে থাকবো, 5টা ডিফারেন্ট ইউজ কেস দিয়ে দিল, 5টা ডিফারেন্ট ভ্যালু অফ এমপিএল এমবিকে আর ডাব্লিউ, শেষ। 5টা টেস্ট করে 5বার ক্যালকুলেশন রান করে দেখবো যে তার মধ্যে কোনটাতে এলসিআইসি আসে। মানে আরডব্লিউ এর অ্যাকচুয়ালি ভ্যালু চেঞ্জ হবে না, বাট ডাজন্ট রিয়েলি ম্যাটার, 5টা ডিফারেন্ট কেস দিলেই তো হয়ে গেল, অঙ্ক হয়ে গেল। আচ্ছা কস্ট মিনিমাইজেশন, দাবিয়েছিলাম কিনা, আচ্ছা একটা মিনিট, আমি বই একটা জিনিস লাগানো দেখতেছি, বাট আই কান্ট প্লেস ইট ইন দ্য সিলেবাস। আচ্ছা এখানে কি কস্ট মিনিমাইজেশন দ্য লং রান শর্ট রান বলে একটা টপিক আছে? আমার বইয়ে দাগানো, মোস্ট প্রবলি আমি নিজে পড়ার সময় ইন্টারেস্টিং ছিল বলে দাগাইছিলাম, বাট আই ডোন্ট থিংক ওটা অ্যাকচুয়ালি ম্যাম পড়াইছেন। না, প্রাপ্তি পর্যন্ত জাস্ট পাইছিলাম ভাই হচ্ছে এই যে এভিসি ইউ শেপড কেন ফর বোথ লং রান এন্ড শর্ট রান, হ্যাঁ এটাই পাইছি। ওইটা তো আলাদা জিনিস, ওইটার কথা বলতেছি না। কি জানি উত্তরটা ছিল, একটা হচ্ছে রিটার্নস টু স্কেল, আর একটা আরেকটা কি জানি ছিল, রিটার্ন হুম, ডিমিনিশিং একটা অফ স্কেল। ও হ্যাঁ শর্ট হ্যান্ডটা হচ্ছে জাস্ট রিটার্ন আর রিটার্ন টু স্কেল। এই চ্যাপ্টার পড়তে হবে, এটা আমি আসলে গত একদম আশা করি নাই। আচ্ছা যাই হোক, চ্যাপ্টার পড়ছে, চ্যাপ্টার কি পড়াই দিই। এখানে এরপরে আর কি ছিল,
ওকে, এখানে এখন যে টপিকটা আছে যেটা কথা বলতেছিলাম, এইটা অ্যাকচুয়ালি আমি অতটা এই মুহূর্তে পড়াতে পারতেছি না, আমি জাস্ট কার্ভটা দেখাই দিই। বেসিক্যালি আমাদের লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ এলএসি যেটা, সেটার ভিতর আমাদের একাধিক ছোট ছোট শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ থাকবে। সো এই কথা হচ্ছে যে এতগুলো শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা এই যে শর্ট রান অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ টোটাল কস্ট, ওই জন্য বই এলএটিসি লেখা আছে, বাট ডাজন্ট রিয়েলি ম্যাটার, এখানে আমি কি লিখতেছি না ওখানে না লিখলেও আসা যাবে না। কথা হচ্ছে আমাদের লং রানে একটা কোম্পানি যখন কাজ করাবো, তখন আমি আসলে আমার অ্যাভারেজ কস্ট কোনগুলো নেওয়ার চেষ্টা করবো, যেখানে আমার এই শর্ট রান কস্ট গুলোই সবচেয়ে কম। এটাই হচ্ছে কথা, যে আমার শর্ট রান কস্ট কার্ভ গুলার যে লোয়েস্ট পয়েন্ট গুলো থাকবে প্রত্যেকটা শর্ট রান কস্ট কার্ভের জন্য, যে লোয়েস্ট পয়েন্ট এজ ইন কি বলবো, টার্নিং পয়েন্ট যেটা। সো আমাদের এই প্রত্যেকটা কস্ট কার্ভের জন্য যে টার্নিং পয়েন্টটা, যেখানে কি বলে আমাদের ওই ডিমিনিশিং রিটার্নের জন্য আমাদের রিটার্ন কমে যাওয়া শুরু করে আবার। সো এই পয়েন্ট গুলো অসংখ্য শর্ট রান অ্যাভারেজ কস্টের জন্য আমাদের এই ডিমিনিশিং পয়েন্ট গুলো বা লোয়েস্ট পয়েন্ট গুলোকে জয়েন করলে একটা লং রান অ্যাভারেজ কস্ট আসে। আমি এর বেশি আসলে এই মুহূর্তে বলতে পারতেছি না, আই হ্যাভ এন্টায়ারলি ফরগটেন দিস টপিক এক্সিস্টস। এটা একটু সবাই বই থেকে দেখে নিন, আমি কিছু বলতে পারবো না। এটা তো অর্ক কালকে ভালো করে পড়াইছিলাম, আমাদের বুঝে তো। মিটিং নতুনটা দেন আইমল ভাই, হুম। নতুন মিটিং দেন।